আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে রেকটিফায়ার সার্কিট এবং রেগুলেটর সার্কিট তৈরি করতে হয় পিসপাইসে। তো এখানে আমাদের প্রশ্নে একটা সার্কিট দেওয়া আছে যে ড্র দ্য ব্রিজ রেকটিফায়ার সার্কিট অ্যাজ ইন ফিগার 4, ইউজ দ্য ডায়োড নাম্বার D1N4001 অ্যাজ ডায়োড মডিউল। আর এখানে আমাদের একটা ট্রান্সফরমার ইউজ করতে হবে যেটা হবে হচ্ছে TX1, আর এটা আমরা ইউজ করব XFRM লিনিয়ারের মাধ্যমে। তো এটা আমরা আগে যাই স্কিম্যাটিক্সে কিভাবে আঁকাতে হবে। স্কিম্যাটিক্সে এভাবে আমি কানেকশনটা দিব। আমি কানেকশন দেওয়ার প্রসেসটা একটু দেখাচ্ছি না, আমি জাস্ট পার্ট নাম্বার সেট আপ করাটা দেখাচ্ছি। এখানে আমরা যখন XFRM লিনিয়ার লিখে সার্চ দিব তখন আমরা এইটা ট্রান্সফরমারটা পেয়ে যাব। এখানে আমাদের ট্রান্সফরমারের ভেতরে যে ভ্যালুগুলো আছে সেগুলো ঠিক করতে হবে। এখানে কাপলিং এর ভ্যালু আমরা 1 দিব। কাপলিং এখানে আমাদের কত পার্সেন্ট আসলে ট্রান্সফার হচ্ছে সেটা বোঝাচ্ছে। আর এল ভ্যালু আর L2 ভ্যালু মানে L1 এবং L2 ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখানে L1 এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের দুইটার জন্য 100 মিলি হেনরি। তো আমরা এই দুইটার ক্ষেত্রেই এখানে 100 মিলি হেনরি সেট করে রাখবো। তো এইভাবে আমরা এল ভ্যালুটা দিব এবং ওকে করে দেব এবং এই সার্কিটে কানেকশনটা দেব। তো এটা আমি অলরেডি দিয়েছি, তো আমি এটা এখান থেকে দেখাচ্ছি। এই যে এখানে কাপলিং 1, L1 ভ্যালু 100 মিলি হেনরি এবং L2 ভ্যালু 100 মিলি হেনরি দেওয়া আছে। তো এটা সেভ করলাম এবং এরপরে আমরা এই চারটা ডায়োড D1N4002 এখান থেকে এভাবে D1N4002 লিখে সার্চ দিলে আমরা ডায়োড নাম্বারটা পেয়ে যাব। তো ডায়োডটা এখানে আমরা সেট করে এখানে আমরা রেজিস্টার এবং কারেন্টের লাইনগুলো দিয়ে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব। এবং যেহেতু আমরা হচ্ছে রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা দেখব যে আসলে ভোল্টেজ রেকটিফাইড হচ্ছে কিনা, তাই এখানে আমরা একটা ভোল্টেজ মার্কার এইখান থেকে এনে লাগাই দিব আর কি। তো এইভাবে আমরা সার্কিট কানেকশন দেওয়ার পরে আমাদের সেটআপ অ্যানালাইসিসে যেতে হবে। সেটআপ অ্যানালাইসিসে গেলে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে হবে, কারণ আমাদের ভোল্টেজ সোর্সটা হচ্ছে এখানে এসি ভোল্টেজ সোর্স। তো এসি ভোল্টেজ সোর্সের জন্য যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে আমরা এই শীট থেকে পেয়ে যাব। এখানে ভ্যালু দেওয়া আছে যে V1 এর মান 10 ভোল্ট 50 হার্টজ সেট করতে হবে। তো আমরা এখানে V1 এর মান V অ্যামপ্লিটিউড 10 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ এবং বাকি সব 0 হিসেবে সেট করে ওকে করে দেব। এবং এখান থেকে আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস অন করে প্রিন্ট স্টেপ 20 মাইক্রোসেকেন্ড, ফাইনাল টাইম 100 মিলিসেকেন্ড, নো প্রিন্ট ডিলে 0 এবং স্টেপ সিলিং 20 মাইক্রোসেকেন্ড রেখে ওকে করে দেব। এখানে স্কিপ ইনিশিয়াল করার দরকার নেই, কারণ 0 থেকে ভ্যালু শুরু হলেও সমস্যা নেই। ওকে করলাম, ক্লোজ করলাম, এটা সেভ করব। সেভ করার পরে আমরা এটাকে সিমুলেট করব। সিমুলেট করলে আমরা হচ্ছে এই আউটপুটটা পাবো। এখানে আমি ইনপুটের সিগন্যালটাও দেখাই দিই, তাহলে সহজে বোঝা যাবে যে আসলে ইনপুট কেমন আছে আর আউটপুট কেমন আছে। তো আমরা আরেকবার রান করি। এখানে দেখা যাচ্ছে যে ইনপুটটা হচ্ছে এই সবুজ এটা, কারণ এটা হচ্ছে VR1, কারণ আমাদের এই R1টা আছে হচ্ছে আমাদের সোর্সের সাথে এবং R2 আছে হচ্ছে ডায়োডের মাঝে। তো R2 হচ্ছে আমাদের আউটপুট। তো VR2 যেটা আছে সেটা হচ্ছে আমাদের আউটপুট। এই আউটপুটটা হচ্ছে আমাদের রেকটিফাইড সার্কিট হিসেবে পাইছি এবং ইনপুট যেটা আছে সেটা হচ্ছে আমাদের এসি সিগন্যাল দেওয়া আছে। তো এসি সিগন্যালের এই যে আমাদের ফুল ওয়েভ ছিল সেইটা আমাদের ফুল ওয়েভ থেকে আমরা শুধু প্রত্যেকবার হাফ পজিটিভ সাইকেল করে পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের রেকটিফায়ার সার্কিট এবং যেহেতু এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ সাইকেল দুইটাই পাচ্ছি, যার কারণে এটার নাম মনে হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। তো আমরা একটু প্রশ্নটাতে আরেকবার ফেরত যাই। এখানে বলতেছে অবজার্ভ দ্য ওয়েভফর্ম অ্যাক্রস R2। আমরা এই অ্যাক্রস R2টা অবজার্ভ করলাম যে কেমন আসে। আচ্ছা, এখানে একটা মেথড শেখায় দেই, সেটা হচ্ছে যে আমরা এটাকে যখন সিমুলেট করতেছি, সিমুলেট করার পরে যে স্ক্রিনটা সেটা বারবার হচ্ছে এই যে আমরা ভিউতে গিয়ে সরি এখানে ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউতে গিয়ে তারপর হচ্ছে স্ক্রিনশট নিয়ে তারপর তো আমরা হচ্ছে এখান থেকে কিছু একটা মানে আমরা
আমাদের ওয়ার্ড ফাইলে এডিট করি আর কি। তো এই প্রসেসটা অনেক ঝামেলার হতে পারে অনেকের জন্য। তো এটা চাইতে আর একটু সহজ প্রসেস আছে, সেটা হচ্ছে যে এই উইন্ডোতে গিয়ে আমরা হচ্ছে কপি টু ক্লিপবোর্ড করব। কপি টু ক্লিপবোর্ড করার সময় এখানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট অন রাখবো, চেঞ্জ হোয়াইট টু ব্ল্যাক রাখবো। এটা ওকে করে দিয়ে আমরা এখানে ওয়ার্ড ফাইল একটা ওপেন করি। সেই ওয়ার্ড ফাইলে গিয়ে আমরা এটাকে জাস্ট পেস্ট করে দেবো আর কি। তো এইটা আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড ফাইল ওপেন করলাম, এখানে জাস্ট কন্ট্রোল ভি, অথবা আমি এখান থেকে এইভাবে পেস্ট করতে পারি। পেস্ট করলে এখানে আমাদের এই সার্কিটটা টোটালি চলে আসবে। এটা অনেক ইজি একটা মেথড আর কি, যাতে হচ্ছে আমাদের স্ক্রিনশট নিতে হবে না বারবার, এবং এডিট করারও বা ট্রিম করারও দরকার পড়বে না। আচ্ছা, আমরা আবার টিউটোরিয়ালে ফেরত আসি একটু। তো এই সার্কিটে এরপর বলতেছে নোটিফাই দ্য এভারেজ ভোল্টেজ অ্যাক্রস R2 VDC অ্যান্ড রিপল ভোল্টেজ অ্যাক্রস দ্য সেম। এখানে R2 এর জন্য যে রিপল ভোল্টেজ পাচ্ছি সেটা আমাদেরকে দেখাতে হবে। তো রিপল ভোল্টেজ বের করার উপায়টা হচ্ছে আমাদের R1টা আমি ডিলিট করে দিচ্ছি, কারণ আপাতত আমাদের এটা লাগতেছে না। তো আমরা শুধু R2 নিয়ে আলোচনা করব। তো আমি এটার উইডথ একটু বাড়াই দিই। তো আমাদের এখানে এভারেজ ভোল্টেজ চাচ্ছে। তো এভারেজ ভোল্টেজের জন্য আমরা এটাকে এভারেজ ফাংশন দিয়ে, মানে এভারেজ ফাংশনের মধ্যে এটাকে ইনপুট দিব। তো এভারেজ ফাংশনটা AVG লিখে ফার্স্ট ব্র্যাকেট, এবং এই ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করে দিচ্ছি। আমরা চাইলে এইখানে থেকেও আমরা এভারেজটা নিতে পারি। এই যে এইখানে এভারেজ লেখা আছে, এটাতে ক্লিক করলে এভারেজ ফাংশন এখানে অটোমেটিক আসবে। তো এটাতে ওকে করলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের R2 বা সোজা কথায় আউটপুটের এভারেজ ভ্যালুটা। এখন যেহেতু আমাদের হচ্ছে এখানে চাইছে যে রিপল ভোল্টেজটাও দেখাতে হবে। রিপল ভোল্টেজ মানে হচ্ছে VR2 মাইনাস হচ্ছে R2 এর এভারেজ, মানে R2 থেকে R2 এর এভারেজটা বাদ দিতে হবে। মানে R2 এর যে ভোল্টেজ সেখান থেকে আমরা এভারেজটা বাদ দিব। তাই প্রথমে আমরা এই VR21 এই ভোল্টেজটা এখান থেকে সিলেক্ট করব। এই হচ্ছে আমাদের VR21, মাইনাস করব হচ্ছে আমরা এইখানে এসে আমাদের মাইনাস এভারেজ অফ VR21, মানে VR2 থেকে, মানে R2 এর অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা থেকে R2 এর অ্যাক্রসেরই এভারেজ ভোল্টেজটা বাদ দিচ্ছি। তাহলে আমরা এখানে পেয়ে যাব R2 এর অ্যাক্রসের রিপল ভোল্টেজ। তাহলে ওকে করলে আমাদের এটা আসতেছে হচ্ছে রিপল ভোল্টেজ। আমাদের এইখানে রিপল ভোল্টেজ থেকে বের করতে হবে পিক এবং ট্রাফ। তো আমরা পিকের মানটা এইটাতে ক্লিক করলে বা কার্সর পিকে ক্লিক করলে দেখতে পাবো এখানে পিকের মান আছে হচ্ছে আমাদের 3.7244, এবং ট্রাফের ভ্যালুটা আমরা এইখানে কার্সর ট্রাফে ক্লিক করলে পেয়ে যাব। ট্রাফের ভ্যালু আছে 2.67। তো এইভাবে আমরা হচ্ছে দুইটা মান পেয়ে যাব। তো আমরা এটাকে মার্কিং করে রাখতে পারি। আচ্ছা, এটা তো আসলে আমাদের ট্রাফ প্রথম ক্ষেত্রে না, এটা হচ্ছে জিরো ভ্যালুকে ট্রাফ হিসেবে গুনছে। আমরা এইখানে এসে আরেকটা নিই, এটা হচ্ছে আমাদের ট্রাফ। তো এইটা হচ্ছে আমাদের ট্রাফ এবং এইটা হবে হচ্ছে আমাদের পিক। তো আমরা পেয়ে গেলাম পিক এবং ট্রাফ। তো আমাদের পিক আসছিল এখানে হচ্ছে 3.72 এবং ট্রাফ আসছে -5.045। তো এইটা হচ্ছে আমাদের রিপল ভোল্টেজ। আচ্ছা, রিপল ভোল্টেজটা আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা একটু ফেরত যাই, এখানে কি চাইছে। আচ্ছা, এইখানে এইটা যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের যে কোনো সার্কিটের জন্য রিপল বা এভারেজ বের করার প্রসেস। বাট সিগন্যালটা একটু খেয়াল করি, এইখানে আমরা এভারেজটা একটু ফেরত আসি, যে এভারেজ কেমন ছিল দেখাই। এইটা ছিল আমাদের এভারেজ, কিন্তু এই যে এভারেজটা আছে এই এভারেজের মধ্যেও হচ্ছে আমাদের আপ ডাউন আছে। তো আপ ডাউন যেটা আছে সেটা থেকে আমরা একটা এভারেজ ভ্যালু নিব, মানে এই এভারেজের আমরা ম্যাক্সিমাম এবং একটা মিনিমাম ভ্যালু নিব। এই দুইটা ভ্যালুকে আমরা হচ্ছে গড় করব। এটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম পেলাম, আরেকটা পাবো হচ্ছে আমরা এখান থেকে মিনিমাম পাবো। তো এই ম্যাক্সিমাম এই মিনিমাম যেই দুইটা পেলাম এই দুইটাকে আমরা গড় করব। এই দুইটার যে গড় হবে সেইটা হবে হচ্ছে আমাদের এভারেজ ভ্যালু। এখানে আমি দেখাই দিই, এই দুইটার হচ্ছে আমরা গড় করলে আমরা এরকম একটা ভ্যালু পাবো। তো এই যে গড় ভ্যালু বা এভারেজের যে এভারেজ সেই মানটাকে আমরা রিপল করার সময় বাদ দিব। মানে এখানে আমরা পাইছি 5.09275। তো রিপল ভোল্টেজ বের করার সময় আমরা করব যে এটার যে ভোল্টেজ
সেটা হচ্ছে VR21, সেটা থেকে 5 পয়েন্ট এখানে ছিল হচ্ছে 09275 09275 এইটুকু আমরা বাদ দেব। তাহলে এইটা আসবে হচ্ছে আমাদের আসলে রিপল ভোল্টেজ। আমরা এই প্রসেস কেন ফলো করলাম? কারণ হচ্ছে আমাদের এভারেজ ভোল্টেজটা নিজেই স্ট্রেট লাইন না, মানে সে আসলে কন্টিনিউয়াস একটা মান দিচ্ছে না, সেটা নিজেই চেঞ্জ হচ্ছে। যেহেতু এভারেজ ভোল্টেজটাই চেঞ্জ হচ্ছে, তাই তার একটা গড় মান নিয়ে আমরা সেইটা আউটপুট থেকে বাদ দিলাম। সেটা যখন বাদ দিচ্ছি, এইটা তখন আমাদের রিপল ভোল্টেজের নতুন মানটা, বা এইটা আসলে আমাদের এই সার্কিটের বেলায় রিপল ভোল্টেজ। আচ্ছা, এরপর এখানে বলতেছে যে অলসো ফাইন্ড দ্য আরএমএস ভ্যালু অফ দ্য রিপল ভোল্টেজ, মানে আমাদের রিপল ভোল্টেজের আরএমএস ভ্যালুটাও বের করতে হবে। এটা বের করার জন্য আমরা আরএমএস ফাংশন ইউজ করতে পারি। এটা তো অলরেডি আমাদের মানে রিপল ভোল্টেজ আছেই, সেইটাকে আমরা আরএমএস করব। আরএমএস করার জন্য এখানে আমাদের আরএমএস ফাংশন আছে। তো আমরা চাইলে আরএমএস ফাংশন এখানে ক্লিক করলে এই যে এখানে আরএমএস আছে সেটা দিয়েও লিখতে পারি, অথবা এখানে আরএমএস টাইপও করতে পারি। এই ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ করতে হবে, এটা সাবধান। তারপর ওকে করে দিলাম। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে আমাদের রিপল ভোল্টেজের আরএমএস ভ্যালু, যেটা অনেকটাই স্ট্রেট। আচ্ছা, এইগুলোর স্ক্রিনশট আমরা ওই আগের প্রসেসে মানে কপি টু ক্লিপবোর্ড করে ওয়ার্ড ফাইলে যে পেস্ট করবো আর কি। তো এরপর বলতেছে যে দেখাতে হবে যে মানে এই প্রসেসটা এখানে দেখানো আছে আর কি, যে কিভাবে করব সেটা এখানে একটু বলা আছে। তারপর বলছে যে কম্পেয়ার উইথ থিওরিটিক্যাল ভ্যালুস, মানে থিওরিটিক্যাল যে আমরা মানগুলো পাবো তার সাথে আমাদের এই এক্সপেরিমেন্টের যে মানগুলো পাচ্ছি সেটার সাথে কম্পেয়ার করতে হবে। তো থিওরিটিক্যাল ভ্যালুগুলো আমরা কোন সূত্রের মাধ্যমে পাবো, এটা এখানে উপরে যখন আমরা এই রিপল ভোল্টেজটা পড়তেছি সেটা এইখানে সূত্র হিসেবে দেওয়া আছে। ঠিক আছে, তো এই সূত্র থেকে আমরা হচ্ছে রিপল ভোল্টেজের মানটা, সরি এইখানে না, হ্যাঁ, তো এইখান থেকে আমরা রিপল ভোল্টেজের মানগুলা বের করে নিয়ে আমাদের এক্সপেরিমেন্টের মানের সাথে কম্পেয়ার করে দেখাবো যে আসলে আমাদের এক্সপেরিমেন্টের মানের সাথে এটা কতটা চেঞ্জ হচ্ছে আর কি। এটা হলো এখানে কম্পেয়ার করতে বলছে। এখানে আরেকটা বিষয়, আমরা যে আরএমএসটা বের করলাম, এটা যদি আমি একটু ওয়েটটা কমাই দিই তাহলে এটা যে ভ্যারি করতেছে সেটা একটু দেখা যাবে। এখানে একটু খেয়াল করে দেখা যাবে যে এই আরএমএসটাও আসলে একটু আপ ডাউন আছে। তো এটা ভালো হবে যদি আমরা হচ্ছে এইখানেও একটা গড় করে নিই। তাহলে আমি এইখানেও একটা ম্যাক্সিমাম পয়েন্ট নিচ্ছি, এটা হলো আমাদের একটা ম্যাক্সিমাম পয়েন্ট নিলাম, এবং এইখানেও আমি একটা মিনিমাম পয়েন্ট নিলাম। এই ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্ট যে দুইটা নিচ্ছি, এই দুইটা পয়েন্টের আমরা হচ্ছে গড় করব। এই দুইটা পয়েন্টের গড় করলে তবে আমরা হচ্ছে আরএমএস এর একটা গড় মান পাবো, কারণ এই আরএমএসটা আসলে সুষম আরএমএস না। আসল কথা হচ্ছে যেখানে আমরা এই এভারেজ ভোল্টেজ বা আরএমএস ভোল্টেজ নিচ্ছি সেইখানে যদি আমাদের স্ট্রেট লাইন না আসে সেখানে আমরা একটা গড় করব। তো গড় করে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা আরএমএস এর মানটা পেয়ে যাব। এটার সাথে আমাদের থিওরিটিক্যাল ভ্যালুটা এটার সাথে কম্পেয়ার করব। আচ্ছা, এরপর বলতেছে যে দেখাতে হবে যে এখানে দেওয়া আছে যে কানেক্ট এ ক্যাপাসিটর অ্যাক্রস R2 and use values of 22, 47 and 100 মাইক্রোফ্যারাড, রিপিট স্টেপ 3 and 4। মানে এই R2 এর অ্যাক্রসে আমরা ক্যাপাসিটর লাগাই বারবার এই যে 4 নাম্বার স্টেপটা ছিল এটা বারবার কম্পেয়ার করব। মানে প্রত্যেকবার আমরা হচ্ছে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ বের করব, সেটার রিপল ভোল্টেজ বের করব এবং সেটার রিপলের আরএমএস ভ্যালু বের করব। তো আমি একটা দিয়ে দেখাচ্ছি, বাকিগুলো একই প্রসেসে হবে। আচ্ছা, এইখানে আমরা একটা ক্যাপাসিটর যোগ করব সি দিয়ে। তো এই ক্যাপাসিটরটা আমাদের R2 এর অ্যাক্রসে থাকবে, তো এটাকে আমি এখানে রাখলাম। তো এই লেখাটা এটার উপরে চলে গেছে আর কি। তো এই হচ্ছে আমাদের C2, এইটা হচ্ছে আমাদের R2। তো আমি এটাকে C1 করে দিই। আচ্ছা, এখানে আমাদের ভ্যালু শুরু করতে বলছে 22 মাইক্রোফ্যারাড থেকে, 22 মাইক্রোফ্যারাড দিয়ে দিলাম। এখন এটাকে কানেক্ট করতে হবে আমাদের এই আর এর অ্যাক্রস। তো আমরা ওয়্যার নিলাম, নিয়ে এই ক্যাপাসিটরটাকে এই রোধের অ্যাক্রসে কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, কানেকশন দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা এটা সেভ করে সিমুলেট করলে আমরা হচ্ছে এরকম আউটপুটটা পেয়ে যাব।
এইটা ছিল হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। খেয়াল করে দেখা যাবে যে ইনপুট সিগন্যালের জন্য আমরা আউটপুট আগের মতোই রেকটিফাইড পাবো, কিন্তু এই যে রেকটিফাইড আউটপুটটা পাবো এইখানে হচ্ছে আগের মতো বেশি নিচে আর আসতেছে না, অল্প কিছুটা নামতেছে, তারপর আবার ক্যাপাসিটরের কারণে সেটা রিচার্জ হয়ে আবার ফেরত যাচ্ছে। মানে এই পর্যন্ত ক্যাপাসিটরটা আসলে এইটা মেনটেন করতে সাহায্য করতেছে আর কি। তো এইখানে এই যে আউটপুটটা পাইছি এইটার ক্ষেত্রে আমাদের রিপল ভোল্টেজ এবং এটার জন্য রিপল ভোল্টেজের আরএমএস ভ্যালুগুলো জানতে চাইছি। তো এটাকে প্রথমে আমরা এভারেজ বের করব। এভারেজ বের করার কারণে আমরা এভিজি লিখলাম, এন্টার দিলে আমরা এটা পেয়ে গেলাম এভারেজ। খেয়াল করলে দেখা যাবে এইখানেও আপ ডাউন আছে, তো আমরা আগের প্রসেসেই এখান থেকেও পিক ভ্যালু নিব। এখান থেকে একবার পিক ভ্যালু নিলাম, সেটাকে মার্ক করলাম, তারপর এখান থেকে একবার ট্রাফ ভ্যালু নিলাম, সেটাও মার্ক করলাম। এই দুইটা ভ্যালু যেটা পেলাম এই দুইজনের হচ্ছে আমরা গড় করে আমরা হচ্ছে এভারেজের একটা মান পাবো। এই এভারেজের যে মানটা পাবো সেটা আমি আগেই করছিলাম, জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। এই ক্ষেত্রে আমরা এভারেজের মানটা পাই হলো 7.0838। তো এই মানটা আমরা যদি আউটপুট ভোল্টেজ থেকে বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব রিপল ভোল্টেজ। তো এইবার আমরা করব যে এভারেজ ফাংশনটা কেটে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা যে VR21 এখান থেকে বাদ দিব হলো মাইনাস, এখানে মাইনাস হচ্ছে 7.0838। তো মান বসাই দেই 7.0838। এটা ওকে করে দিলে আমরা হচ্ছে এইটা পাবো হলো সেই ক্ষেত্রে আমাদের রিপল ভোল্টেজের মান। খেয়াল করলে দেখা যাবে এই রিপল ভোল্টেজটাও আপ ডাউন করতেছে। তো এই রিপল ভোল্টেজের আমরা এখানে আরএমএস নিব। তো আরএমএস নেওয়ার জন্য এগুলো সবগুলো স্ক্রিনশটটা আগের দেখানো প্রসেসে নিয়ে নিলে হবে। তো এইখানে আমরা আরএমএস লিখলাম, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেটা ক্লোজ করলাম, এন্টার চাপ দিলে এইটা হচ্ছে আমাদের এইবার R2 এর অ্যাক্রসে আরএমএস। খেয়াল করে দেখা যাবে এই আরএমএসটা আগের চাইতে কম ফ্লাকচুয়েট করতেছে, বাট করতেছে না এমন না, বাট করতেছে। তো এই কারণে আমরা এইটারও একটা পিক এবং ট্রাফ নেব। তবে এখানে আমরা খেয়াল করব যেখানে একটু ওঠানামা আছে সেই জায়গাতে সেইটা নিব, কারণ এই জায়গাটা তো এটা ম্যাক্সিমাম পয়েন্ট, এখানে নিয়ে লাভ নেই। তো আমরা এই জায়গাতে মোটামুটি স্টেবল হয়েছে, এখানে এসে আমরা একটা পিক নিলাম, সেটা মার্ক করলাম, এবং এখানে এসে একটা ট্রাফ নিব, সেইটাও মার্ক করব। এই দুইটা মার্ক করার পর আমরা হচ্ছে এখান থেকে এই দুইটা মানের যে গড় করব সেইটা হচ্ছে আমাদের আরএমএস এর মান। তো এখানে দুইটা মান পাবো, সেইখান থেকে আমরা গড় করলে এরকম একটা ভ্যালু পাবো 1.2286। তো এটার সাথে আমাদের থিওরিটিক্যাল মানে আমরা যেভাবে প্রশ্নের মানে থিওরির জন্য যে সূত্রটা দেওয়া আছে সেটাই, সেই সূত্র থেকে মান বসায় দিব ক্যাপাসিটরের এবং ফ্রিকোয়েন্সির। তো মান বসায় দিলে আমরা এই ভ্যালুটা পাই। এটার সাথে আমরা হচ্ছে বাকি যে মানগুলো সেটার সাথে কম্পেয়ার করবো আর কি। আচ্ছা, এই একই প্রসেসে আমাদেরকে বাকি যে সার্কিটগুলো আছে মানে এই সি এর মানটা শুধু চেঞ্জ করে করে আমাদের বারবার দেখতে হবে। এখানে আমরা 100 একবার বসায় দেখাই, 100টা বসায় দিলে আমরা আবার সিমুলেট করব। এটা সিমুলেট হয়ে গেলে আমরা কিছুটা এরকম আউটপুট পাবো। দেখুন এখানে খেয়াল করে দেখা যাবে যে 22 তে যতখানি এটা আপ ডাউন হচ্ছিল তার চেয়ে এটা কম হচ্ছে, মানে ক্যাপাসিটরের মান বেড়ে যাওয়ার কারণে এটা বেশি পরিমাণ ডিসি স্টেবিলাইজেশন করতেছে আর কি। আর এখানে আর এবং সি এর গুণফল মানে টাইম পিরিয়ডের চাইতে যত বেশি হবে এটা তত বেশি স্মুথ হবে। এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। তো এখানে আমাদের এই পর্যন্তই চাইছিল এই প্রথম পার্টের জন্য, যে R2 এর ভ্যালু সাথে আমরা হচ্ছে ক্যাপাসিটর লাগাই বারবার চেক করব যে কিরকম চেঞ্জ হচ্ছে এবং সেটার উপর কমেন্ট করব যে কোন ক্যাপাসিটর আমাদের বেশি পরিমাণ ডিসি ভালো সাপ্লাই দিতে পারতেছে আর কোনটাতে বেশি রিপল হচ্ছে। তো এরপরে আসতেছে হচ্ছে আমাদের রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই। তো রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা ইউজ করতেছি জেনার ডায়োড। জেনার ডায়োডের কাজটা হবে হচ্ছে এখানে যে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজের কারণে সে কারেন্ট পাস হতে দিবে এবং নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজে সে কাট অফ হয়ে যাবে আর কি। তো এইটার মাধ্যমে আমরা ভোল্টেজকে রেগুলেট করতে পারবো আর কি, মানে এই আউটপুটের প্রান্তে আমরা কতখানি ভোল্টেজ পাবো এটাই জেনার ডায়োড দিয়ে আমরা হচ্ছে রেগুলেট করব, যার কারণে এটার নাম হচ্ছে রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই।
তো এইখানে একটু বর্ণনা দেওয়া আছে যে আমরা প্রথমে এই রিপল ভোল্টেজটা সেট করার জন্য এখানে বলতেছে যে দ্য ফাইনাল স্টেজ ইজ টু রিমুভ দ্য রিপলস অ্যান্ড গেট এ বেটার ডিসি। এখানে এই রেকটিফায়ার সার্কিটগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিসি কারেন্ট পাওয়া, এবং যেহেতু ডিসি কারেন্ট পরিবর্তন হয় না, তাই আমরা যত বেশি স্মুথ করতে পারবো তত আমাদের জন্য ভালো। তো এখানে আমরা এই সার্কিটটার জন্য আমরা জেনার ডায়োড ইউজ করতেছি। তো জেনার ডায়োড ইউজ করার ক্ষেত্রে আমরা এখানে যে আউটপুট রেজিস্টর এটা দেওয়া আছে 500 ওহম, এবং এখানে C2 এখানে এক্সট্রা একটা আমাদের ক্যাপাসিটর লাগাতে হবে এবং এক্সট্রা একটা রেজিস্টর লাগাতে হবে। তো এই দুইটার মান এখানে দেওয়া আছে, এবং আমাদেরকে এই যে জেনার ডায়োডটা সেটার ব্রেকডাউন ভোল্টেজ রাখতে হবে 5 ভোল্ট। এটার ব্রেকডাউন ভোল্টেজ রাখতে হবে 5 ভোল্ট। তো 5 ভোল্ট ব্রেকডাউন ভোল্টেজ রাখার জন্য আমি একটু এই সার্কিটটা ওপেন করি। আচ্ছা, এই ছিল আমাদের সার্কিটটা। আগের প্রসেসে আমরা হচ্ছে এই কাপলিং L1 ভ্যালু L2 ভ্যালু বসায় দিব, বা আমরা ওই সার্কিটে এডিট করে লাগিয়ে দিতে পারি। আচ্ছা, এইখানে VAC এর মানগুলো ওইভাবেই আছে। তো আমরা জাস্ট এইটুকু পার্ট অ্যাড করছি এক্সট্রা, এবং সেটার সাথে এগুলোর আমি মান বসিয়ে দিছি। তো এই জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ সেট করার জন্য জেনার ডায়োডটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এডিটে যাব, এডিটে গিয়ে মডেলে যাব, মডেল থেকে যাব এডিট ইনস্ট্যান্স মডেল, মানে মডেল এডিটর যেটা লেখা আছে, টেক্সট না, এটাতে আসার পর একটা নতুন উইন্ডো ওপেন হবে। তো এই যে নতুন উইন্ডোটা আসবে, সেই নতুন উইন্ডোর ক্ষেত্রে এখানে আমাদের বিভি ভ্যালুটা চেঞ্জ করতে হবে, আমাদেরকে খুঁজে বের করতে হবে এটা। এখানে আমরা নিচে স্ক্রল করলে এইটা থেকে আমরা এই যে বিভির মানটা পেয়ে যাব। এখানে বিভির মান অলরেডি 5 সেট করা আছে। এটা যদি অন্য কিছু থাকে, যেমন 10 যদি থাকতো বা অন্য যাই থাকুক না কেন, সেটা আমরা সিলেক্ট করে 5 বসাই দিয়ে এটা সেভ করব, সেভ লাইব্রেরি করবো, এটা ক্লোজ করে দিব, এবং আগের বারের মতো করে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে গিয়ে 20 মাইক্রোসেকেন্ড, 100 মিলিসেকেন্ড, 0 এবং 20 মাইক্রোসেকেন্ড স্টেপ সিলিং দিয়ে আমরা সেট আপ করে এইটাকে আরেকবার সিমুলেট করব। এইটাকে যখন সিমুলেট করতেছি, এখানে আমরা এই ডায়োডের অ্যাক্রসে আসলে এখানে চেক করব যে কারেন্টটা কতখানি আছে, বা এইখানে আমাদের যে আউটপুটটা দেখব সেটা আসলে প্রথমে চেক করব যে এই ডায়োডের অ্যাক্রসে কতখানি কারেন্টটা যাচ্ছে। আচ্ছা, এইটা হলো আমি দ্বিতীয়টা আসলে বলতেছি, আসলে কারেন্ট চেক করাটা আমাদের দ্বিতীয় প্রসেস। এখানে প্রথমে আমাদের প্রশ্নে জানতে চাইছে যে আসলে আমাদেরকে এটা একটু রেগুলেট করতে হবে। রেগুলেট করে কতখানিতে নিয়ে যেতে হবে? রিপল লেভেল হতে হবে 0.1 ভোল্টেজ, এবং এটার ম্যাক্সিমাম ডায়োড কারেন্ট হতে হবে 10 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা এইটা সেট করার জন্য প্রথমে এই সার্কিট থেকে এইটাকে সরাই দিব। এই যে রেজিস্টর এক্সট্রা লাগাইছি আমরা, এইটা বা লোড রেজিস্টরটাকে সরাই দিব। লোড রেজিস্টরটা সরাই দিয়ে আমরা প্রথমে এইখানে এই মানটা আনার জন্য সেট আপ করবো। তো এইখানে R3 এর মান দেওয়া ছিল হচ্ছে 200। তো এই মানে যদি আমরা হচ্ছে এটাকে সিমুলেট করতাম, তাহলে হচ্ছে আমরা এইরকম একটা আউটপুট পাবো, যে এখানে আমাদের I এর ম্যাক্সিমাম ভ্যালুটা চলে গেছে প্রায় 20 এর কাছাকাছি। এখান থেকে আমরা পিক নিলে দেখতে পাবো যে এটা হচ্ছে 18.834 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের প্রশ্নে বলছে যে আমাদেরকে I রাখতে হবে 10 মিলি অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। তো আমরা কি করব, এটা রেগুলেট করার জন্য আমরা হচ্ছে এইখানে এই R3 এর ভ্যালু অথবা C1 যে কোনো একজনকে একটু চেঞ্জ করব। আমরা এটাকে একটু বাড়াই দিতেছি, যেমন এখানে যদি আমরা 250 দিই, তাহলে দেখা যাবে যে এটা আরো কিছুটা কমে আসতেছে। মানে আগের বার ছিল 18, এবার আর একটু কম আসবে। আমাদেরকে 10 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত নিয়ে যেতে হবে। তো এইখানে জানতে চাচ্ছে যে কত পর্যন্ত আমরা রেগুলেট করছি। এখানে আমাদের এই মুহূর্তে 14তে আসছে, বাট আমাদেরকে আরো রেগুলেট করতে হবে, বা এটাকে আরো কমায় নিয়ে আসতে হবে। এটা কমায় নিয়ে আসলে এখানে আমি 280-র কাছাকাছি যখন দেই, তখন আমি দেখছিলাম যে এটা প্রায় 10 মিলি অ্যাম্পিয়ারের খুব কাছাকাছি চলে আসে। তো যার কারণ 380 যখন দেই আর কি, 380 দিলে এটা আমরা পাই হচ্ছে 380 দিলে এটা আমরা প্রায় 10 মিলি অ্যাম্পিয়ারের খুব কাছাকাছি, বা আমরা এটাকে বলতে পারি যে অলমোস্ট এখানে আসছে 9.847 মিলি অ্যাম্পিয়ার, যা প্রায় 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট আমরা রেগুলেট করে ফেলছি।
আর কারেন্ট যখন রেগুলেট করতেছি তখন ভোল্টেজটাও মোটামুটি রেগুলেট হয়ে গেছে আর কি। তো এটা আমরা চেক করব কিভাবে, এখানে এবার কারেন্ট মার্কারটা সরাই দিলাম, সরাই দিয়ে এখানে একটা ভোল্টেজ মার্কার লাগাই দিচ্ছি, এখানে একটা ভোল্টেজ মার্কার লাগাই দিলাম। আগের বারের যে সার্কিটটা ছিল সেটাই আমি আবার লিখতেছি যে 200। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে ভোল্টেজকে রেগুলেট করে এমন পর্যায়ে আনতে হবে যাতে রিপল লেভেল হয় সর্বোচ্চ 0.1 ভোল্ট। তো এটা মেনটেন করার জন্য আগে আমরা সিমুলেট করি যে এই মুহূর্তে কত আছে সেটা আগে দেখি, তারপর তো আমরা চেঞ্জ করব। তো এই মুহূর্তে এটার ভোল্টেজ আছে হচ্ছে, মানে এটার আউটপুট ভোল্টেজটা দেখাচ্ছে আর কি। তো আমরা যেহেতু মানে রিপল চাইছে, তো রিপল বের করার প্রসেসটা হচ্ছে যে যেটা আউটপুট আছে সেই আউটপুট থেকেই তার এভারেজ মানটাই বাদ দিতে হয়। তো এভারেজ মানটা বাদ দিব হলো আমরা এইভাবে যে VD52 এই নোডের ভোল্টেজটা আমরা বাদ দিচ্ছি। তো এইটা হয়ে গেল আমাদের হচ্ছে রিপল ভোল্টেজ। এখন এখানে দেখা যাচ্ছে যে রিপল ভোল্টেজের মানটা আসলে কত এটা চেক করতে হবে, কারণ আমাদেরকে রিপল ভোল্টেজ 0.1 মিলি অ্যাম্পিয়ারে রাখতে বলছে। তো আমরা এখানে চেক করলে দেখতেছি যে এটা মোটামুটি রিপল ভোল্টেজের ভ্যালু মোটামুটি 0.1 ভোল্টের কাছাকাছি রাখতে বলছে। তো এইটা হচ্ছে আমাদের রিপল ভোল্টেজ এই মুহূর্তে আছে। এই রিপল ভোল্টেজ থেকে আমরা এটাকে রেগুলেট করব আরেকটু। তো যেহেতু আমরা কারেন্টটাকে আমরা রেগুলেট করছিলাম 380 ওহম রেজিস্টার দিয়ে, তাই সেই একই রেজিস্ট্যান্সটা আমরা এই ক্ষেত্রেও রাখবো। যদিও এখানে এটা কম আছে কিন্তু 0.1 এর চেয়ে এটা বেশি আছে, এই মুহূর্তে এটা 0.143 এর কাছাকাছি আছে। তো আমরা এটাকে আরেকটু যদি মেনটেন করতে চাই তাহলে আমাদের ওই কারেন্ট যেখানে নিয়ে গেছিলাম সেই রেজিস্টারের ভ্যালুটাই আমরা এখানেও দিচ্ছি। এখানে দিলে আমরা এখানে আরেকবার আউটপুটটা চেক করব। এখানে দেখতেছে যে আউটপুটটা হচ্ছে এইটা, বাট আমরা তো চাচ্ছি রিপলটা। তো এখান থেকে আমরা এটার এভারেজ ভ্যালুটা বাদ দিব। তো এভারেজ মানটা বাদ দিব VD52। ওকে, এইটা হচ্ছে আমাদের রিপল ভোল্টেজ। তো এইবার যদি দেখি তাহলে দেখা যাবে যে এইটা মোটামুটি 0.136 এর কাছাকাছি আরো একটু কমাইতে পারছি। তো এটা আরো একটু কমানো যাবে, বাট এটা যদি আরো বেশি কমায় তাহলে হচ্ছে কারেন্টের যে আমরা মানটা কমাইছিলাম 10 এর একটু নিচে রাখছিলাম 10 মিলি অ্যাম্পিয়ারের চাইতে, ওটা বেশি কমে যাবে। তো আমরা এটা গ্রহণযোগ্য বলে বিবেচনা করতেছি, এখানে আমরা এই পর্যন্ত নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের প্রথমে এই রেজিস্টর বা লোড রেজিস্টর না লাগায় আমরা সার্কিটটাকে কিভাবে রেগুলেট করে নিলাম। এখন বলতেছে যে এই রেগুলেট যে করছি এইখানে আমাদেরকে 500 ওহম রেজিস্টর লাগাই দিতে হবে। মানে আমরা এই লোড রেজিস্টরটা এবার এখানে কানেক্ট করব, কানেক্ট করে দেখব যে লোড কারেন্টের কি পরিমাণ চেঞ্জ হচ্ছে এবং ভোল্টেজের কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এই সার্কিটটাতে একবার ফেরত আসি, এইখান থেকে আমরা এটাকে এখান থেকে আমরা এই ভোল্টেজ সোর্সটাকে সরাই দিলাম, মানে ভোল্টেজ মার্কারটাকে সরাই দিলাম, তারপর আমরা হচ্ছে একটা রেজিস্টর লাগালাম। রেজিস্টরের মানটা হবে হচ্ছে আমাদের 500 ওহম। তো আমরা এখানে 500 ওহম দিচ্ছি এবং এই রেজিস্টরটাকে আমরা এই পয়েন্টে কানেক্ট করে দেব। এই দুইটা পয়েন্টে কানেক্ট করে দিলাম। তাহলে এখন আমরা দেখব যে এইখানে আসলে ভোল্টেজের কি পরিমাণ চেঞ্জ হচ্ছে বা কারেন্টের কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। আগে আমরা কারেন্টটা চেক করি, যে আমরা কারেন্ট তো প্রথমে পাইছিলাম হলো 10 মিলি অ্যাম্পিয়ারের একটু নিচে ছিল। এখন দেখি যে কত আছে, এটাকে সিমুলেট করতে হবে। এটাকে সিমুলেট করলে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টটা আসছে এরকম। আমরা এইখানে একটা কারেন্ট মার্কার ঠিক আগের জায়গাটাতেই বসাই দেব, এখানে একটা কারেন্ট মার্কার বসাই দিলাম। তো এইটা দেখতে একটু অদ্ভুত লাগতে পারে, আচ্ছা এটা একটু আমি, সমস্যা নেই, এটা তো জাস্ট একটা চিহ্ন, এটার সাথে এখানে কোনো কানেকশন হয় না। তো এটা সিমুলেট করলে আমরা দেখতে পাবো আউটপুট কেমন আসছে। এটা সিমুলেট করলে আমরা দেখতেছি যে যে আউটপুট কারেন্টটা সেটা হচ্ছে কিছুটা এরকম স্পাইকস। তো এইটা আমরা রেগুলেট করে রাখছিলাম
10 মিলি অ্যাম্পিয়ারে। তো এখনো এটা 10 এর নিচেই আছে, কোনোভাবেই 10 এর উপরে যায় নাই। তো এইটা হচ্ছে আমাদের এখানে একটা সাডেন চেঞ্জ চলে আসছে আর কি। তো এরপর আরেকটা জানতে চাইছে যে এখানে এস্টিমেট দ্য চেঞ্জ ইন আউটপুট ভোল্টেজ। তো আমাদের ভোল্টেজটারও চেঞ্জ দেখবো এখানে। তো সেটার জন্য আমরা এই কারেন্ট মার্কারটা সরাই দিয়ে এখানে একটা ভোল্টেজ মার্কার লাগাই দিব। ভোল্টেজ মার্কার লাগাই দিলাম এবং এটাকে রান করলাম। এটাকে রান করলাম। এটা রান করলে আমরা দেখতেছি যে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। তো এখান থেকে যেহেতু রিপল ভোল্টেজ চাচ্ছি, তাই আমরা এখান থেকে এটার এভারেজটাকে বাদ দিব। তো এভারেজ নেওয়ার জন্য আমরা ওই সোর্সটার মানে এই ডায়োডের নাম্বারটা দিচ্ছি আর কি। তো এটা হয়ে গেল আমাদের রিপল ভোল্টেজ। তো রিপল ভোল্টেজ আমরা মিনিমাইজ করে রাখছিলাম হচ্ছে যে 0.1 এ, বাট এইটা আর সেটা 0.1 এ নেই, এটা হচ্ছে অনেকটাই বেশি ফ্লাকচুয়েট হয়ে গেছে আর কি। তো এই দুইটা এখান থেকে আমরা আউটপুট পাবো। এখান থেকে আরেকটা জিনিস জানতে চাইছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লোড অর মিনিমাম লোড রেজিস্ট্যান্স দ্যাট ক্যান বি টলারেটেড বাই দ্য ডিজাইনড সাপ্লাই সার্কিট। তো এইখানে আমরা যত পরিমাণই রোধ বাড়াইতে থাকি না কেন, এখানে যদি আমরা 10 কেও করে দিই, তো আমাদের এই যে আউটপুট যে কারেন্ট আসে, মানে এই ভোল্টেজ মার্কারটা সরাই দিচ্ছি, এখানে কারেন্ট মার্কার নিয়ে এসে আবার এই কারেন্ট মার্কার লাগাই দিলে এখানে আমরা রেগুলেট করছিলাম 10 মিলি অ্যাম্পিয়ারে, 500 ওহম রেখেও 10 মিলি অ্যাম্পিয়ারের উপরে যায় নাই। এবার 10 কিলো ওহম রাখলেও এটা 10 মিলি অ্যাম্পিয়ারের উপরে যাবে না। এই যে এখানে দেখতেছি যে এটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ারের নিচেই আছে এখনো। তো যতক্ষণ পর্যন্ত এটা 10 মিলি অ্যাম্পিয়ারের নিচেই আছে ততক্ষণ পর্যন্ত এটা আসলে সার্কিটটা এটা টলারেট করতে পারবে, তাই এটা আসলে মিনিমাম লোড রেজিস্ট্যান্স বলে কিছু নাই। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। তো এই ছিল আমাদের রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই, এবং তার আগে আমরা দেখলাম ডায়োড ব্রিজ রেকটিফায়ার কিভাবে তৈরি করতে হয়। তো এর পরের টিউটোরিয়ালে আমরা ইনশাল্লাহ বিজেটি পার্ট কভার করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।